আমি পড়ি তাহলে। বান্ধবীর সঙ্গে দিরালাম। কেমন আছো? জানি না। জানি না মানে? জানি না বলেই জানি না। আগে জানলে তোমার বান্ধবী হতাম না। বন্ধু হওয়া মানেই আর কারো উপর নির্ভর করা। তার মানে একটা কিছু আছে যা আমার নেই, যা আমার চাই, যার জন্যে আমি আকুল। আর তাতেই আমি হব কম্পমান, হব অনুরণিত। আমি তো এক বাদ্যযন্ত্র ছাড়া আর কিছুই নই। আমি অনুরণিত হতে পারি, বেজে উঠতে পারি শুধু আর কারো স্পর্শে। আমি তোমারই স্পর্শকামী। আমার বীণার তারে চাই তোমারই আঙুল, আমার ওষ্ঠে তোমার ওষ্ঠের ওঠা নামা। আমরা বাস করি এক কল্প বিশ্বে, চিত্রের বা শুদ্ধ রূপের। আমাদের ওষ্ঠ, আমাদের আঙুল সবই কল্পবস্তু। এত সুন্দর তারা যে তারা আসলে নেই। আরেকদিন। তুমি জানো, তুমি কিছুই বোঝো না। তুমি প্লেটো, সক্রেটিস একটু বেশি পড়ছো। তোমার মনে আছে কার প্রেমতত্ত্ব অনুবর্তন করছিলেন সক্রেটিস? এক বৃদ্ধা। প্রেম কি করে বুঝবে এক বৃদ্ধা? প্রেম সবসময়ই তরুণ। তা স্পন্দিত হয়, তা রণিত হয়, তা কম্পমান। প্রেম জ্ঞান নয়, প্রেম বোধ, প্রেম অবোধ। ভুল হল। প্রেম জ্ঞান এইখানে মুশকিল হয়, ইয়েতে ওঠা নামা করে। প্রেম জ্ঞান নয়, নয় বোধ, প্রেম অবোধ। আমরা যখন পরস্পরকে বুঝতে পারি না তখনই আমরা প্রেমে পড়ি। বস্তুত এক পতনতা। তুমি সত্যি পড়ো, তার সবচেয়ে মারাত্মক পতন। এসব তুমি জানলে কি করে? কারণ আমি তোমায় ভালোবাসি, তাই জানি। আর তোমার প্লেটো হেতু তুমি কখনোই কিছু জানো না, কিচ্ছু জানো না। আর দুঃখের কথা এই যে তুমি ভাবো তুমি সব জানো। তোমার জ্ঞান সর্বদাই তরল, পরিবর্তমান। কোনো বিষয়ে তুমি নিশ্চিত নও। কেন তুমি এত বই লিখলে, এখনো লিখে চলেছ? তুমি অধ্যাপক, জীবিকা অর্জন করতে কথা দিল, তার কোনো যোগ নেই জ্ঞানের সঙ্গে যে জ্ঞান জীবন বিষয়ক। মেয়েরা প্রভূত সংবেদনশীল। তারা সহজাতভাবেই বোঝে তাদের দেহ ও আত্মার আছে এক বিশেষ ছন্দ, এক বিশেষ রণন। ছেলেরা তা কখনোই অর্জন করতে পারে না। তাহলে কেন মেয়েরা আকুল হয় এই ছেলেদের সঙ্গে মিলনের ছন্দে? এই সবিরোধী বুঝে উঠতে চায় এক অধ্যাপক, এমন এক ব্যাপার যে বোঝা যায় না, তাই প্রেম। তারই ফলে তাই প্রেম। প্রেম কি এই প্রশ্ন কখনোই করো না। এতে বোঝা যায় কি বিভ্রান্তি তোমার প্রেম বিষয়ে। প্রেম প্রেমই, আর তাই শেষ কথা। কিন্তু আমরা তো জানতে চাই অন্তর্দৃষ্টি, অধিকার। তা মারাত্মক। দুজনে আমরা এক ফালি। মানুষ চিন্তাশীল প্রাণী, যতই জানে ততই ধাঁধায় পড়ে। জ্ঞান ভাবনার মিলনে, দ্বন্দ্বে নয়। আমি জানতে চাই কে আমার বান্ধবী, সে কি ভাবে, সে কি চায়। আমি ভাগ নিতে চাই তার ভাবনায়, তার বাসনায়। আমি তাকে ভালোবাসি, কিন্তু তা তো হবার নয়, তা ঘটে প্রকৃতির লীলায়।
প্রেম এক আমরা অসহায়, প্রেম এক রহস্য, থাকবেও এক রহস্য হয়ে। তুমি তো জানো আমি ঠিক বুঝি না, আমি ভালোবাসি তোমায় না তোমার বিম্বকে। এই বিম্বে তুমি এক কল্পশ্রেষ্ঠ সুন্দরীতম নারী, কি মধুর তুমি, কি নিষ্পাপ, কি প্রজ্ঞাবতী। সেটাই তো তোমার সমস্যা, তুমি আমাকে ভালোবাসো না। তুমি ভালোবাসো আমার সেই বিম্বকে, যা তোমার দিশাহারা কল্পনায় তুমি বানিয়ে নিয়েছো, তা আমার পছন্দ নয়। আমি এক ব্যক্তি, আমার এক দেহ আছে, হয়তো এক আত্মাও। আমি এক তরুণী নারী। জানো, আমার মাঝে মাঝে ইচ্ছে হয় তোমার সঙ্গে কথা বলি, তোমায় ডেকে নিই, কিন্তু করি না। কেন জানি না। তুমি কি তো জানো? যদি জানো, তুমি জানো না প্রেম কি। মাঝে মাঝে আমার বালোচিত উদ্দীপনা, এটা আরেকদিন, আমি তোমাকে আমার দেবী ভাবি। বস্তুত কোনো দেবীত্ব তোমার নেই, তুমি ঠিক আমারই মতো। কখনো কখনো তোমার কফি ভালো হয়, কফির মাপ ঠিক, ঠিক গরম, ঠিক মিষ্টি। আবার অন্য সময় সবই বেঠিক, আমার কফি খাওয়াই যায় না। আমাদের অন্য মিষ্টান্নের বেলাও তাই, সবই বেলাইন, যথারীতি ব্যর্থ। আমরা মনুষ্য মাত্র, আর তাই আমাদের থাকা উচিত। কিন্তু আমি তোমায় ভালোবাসি, এবং আমার ধারণা তুমি আমায় ভালোবাসো। হয়তো হয়তো এরকম পরস্পরকে ভালোবাসা, পরস্পরকে ছলনা করে যাওয়া, কিন্তু তাতে কিছু এসে যায় না। এমনকি তথাকথিত দেবদেবীরাও ইত্যাকার দ্রুত ক্রীড়ায় লিপ্ত থাকতেন। তবে আমরা আলাদা, আমরা মানুষ, আমাদের মানসিক সীমা আমরা মেনে নিই আমাদের সবলতা, আমাদের দুর্বলতা। সেই জন্য আমরা পরস্পরকে ভালোবাসি, নিতান্তই ও আন্তরিকভাবে মানুষ হয়ে থাকতে চাই। প্রিয়তম বন্ধু আমার, আমরা দুজনে নিশ্চয়ই প্রতিহত করব এই মত্ত বন্য পৃথিবীর হিংস্রতম স্রোত। লৌকিক অলৌকিকে কোনো ভেদ নেই, একই নিঃশ্বাসে আমরা দুরকম জীবনী যাপন করি। দুজনে মিলে আমরা সম্মুখীন হই কুপ্রতিস্পর্ধী অনুক্রমে নৃতাত্ত্বিক, মহাবৈশ্বিক। আমরা নির্ভর করি আমাদের আপন সংকল্প শক্তির উপর। আমরা দুজনে মিলে পেরিয়ে যাব সব অজানা বারিধি, অমানসিকতার প্রতিগন্ধময় প্লাবনের সকল অজানা পথ। আমাদের পবিত্রতা ও ভক্তি আমাদের জোর, আমাদের সংকল্প সত্যই আমাদের মুখ্য আয়ুধ। আছি আমরা একসঙ্গে, থাকব একসঙ্গেই, বেঁচে থাকব এই নৈরাজ্য বিপর্যয়ের মধ্যে। অতীতকাল থেকেই চিরন্তন নারী ও চিরন্তন পুরুষের এই মিলন আতঙ্কিত করেছে যেমন দেবতাদের, তেমনি দেবীদেরও। তারা সকলে ব্যর্থ হয়েছেন এই অতি মনোরম মিলনকে ঠেকাতে। এই থাক, আর শেষ দিক থেকে আরেকটু পড়বো নাকি? আচ্ছা, কিরকম এসছে আমি জানি না, ওর তো জুনিয়র। এইটুকু প্রেমিকা আমার বন্ধু এক রহস্য আমার কাছে শুনেছে, শুধু এক রহস্য। সে কি এসে যায় তাতে? এক রহস্য, এক মায়া, এক স্বপ্ন। আমার মায়াকে আমি ভালোবাসি, আমার স্বপ্নকে আমি ভালোবাসি। বাস্তবতা কি? এই বাস্তবতা কি দাম তা? আমি ভালোবাসি আমার সব স্বপ্নকে, তারা পরাবাস্তব। বাস্তবতা অতিক্রান্ত সব জাগতিক ভান। আমার বান্ধবী এক মধুর স্বপ্ন, এক মনোহর প্রতিবিম্ব, কি স্বর্গীয়, কি মহাবৈশ্বিক, মহিমান্বিত পরাবাস্তব। কি আশ্চর্য এক মানুষ সে! তার কাছে গিয়ে
আমি কি উন্নীত হই, কি সম্মোহিত, তার বিষয়ে কি চাইতে আমি পারি। ভালো যে আমার বান্ধবীকে কেউ চেনে না, কেউ চিনতেও পারবে না, এমনকি সে এও জানে না আমি তাকে কি করে চিনি। আর তাই হলো সত্যিকার রহস্য। কি সুন্দর এক আশ্চর্য অজ্ঞাতনামা সে। এমনকি প্লেটো ঈর্ষান্বিত হবেন। কি সুন্দরী সে, কি প্রাণ খোলা, কি রহস্যাবৃত। সেও আমি, একটুখানি মিলন, সামান্য সে ছন্দ, এ কল্পনা করা হয়, ভাবা হয়, তা সদাই বিভ্রান্তিকর। সেও আমি, যা নিদর্শন, যা আমরা জ্ঞাপন করি, তা পরম মহাবৈশ্বিক বাস্তব, এক বাস্তব যা সকল বাস্তবের ওপার। আমার বান্ধবী অজ্ঞাতনামা, অজ্ঞেয়, কেবল জ্ঞাত আমার কাছে, আমার অন্তরতম দৃষ্টিতে। মানে সে আছে এখানেই, এক আশ্চর্য রামধনু। এই থাক, এরপরে সেদিকে গিয়ে একটু হয়তো তুমি প্রেমে পড়েছ, তার মানে এই নয় যে তুমি চিন্তা করো না। ভাবো তাদের কথা যারা মহাকষ্টে আছে, দিন আসে দিন যায়, নারীরা ও শিশুরা প্রতিদিন হাজারে হাজারে হত্যা হচ্ছে প্যালেস্টাইনে। সবচেয়ে উৎসাহের খবর, লক্ষ লক্ষ প্রেমিক তরুণ তরুণী সারা জগতে, বিশ্বের উত্তর ও বিশ্বের দক্ষিণের দেশগুলিতে, বিশেষত মার্কিন বিশ্ববিদ্যালয়গুলিতে, হার্ভার্ড, প্রিন্সটন, MIT, শিকাগো, ক্যালিফোর্নিয়া, কলম্বিয়া, সেই সঙ্গে এমনকি ইসরায়েলেও এক ক্ষুদ্র ভগ্নাংশ প্যালেস্টাইনের গণহত্যার বিরুদ্ধে আওয়াজ তুলেছিল। কর্তা ব্যক্তিদের ও দীর্ঘদিনের কুসংস্কার অমান্য করে রাস্তায় নেমে মিছিল করেছিল। কর্তৃত্ববাদী শাসন ক্ষমতার অপকর্মের বিরুদ্ধে ভয়ানক বাস্তবিক আগ্রাসন সত্ত্বেও নিগৃহীত, প্রহৃত, কারারুদ্ধ, যখন উচ্ছ্বসিত আবেগ ও ক্রোধ সর্বত্র উত্তাল হয়ে উঠেছিল, দখলদারি হেতু মানুষের বিরুদ্ধে মানুষের অমানসিকতার প্রতিরোধের ঢেউয়ে ঢেউয়ে। 60-এর দশকের গোড়ায় আমি ছাত্র হিসেবে যেখানে আমার যৌবনের কয়েক বছর কাটিয়েছিলাম, সেখানে আশ্চর্য দৃশ্য দেখতে পেয়ে আমি খুবই আনন্দিত হয়েছিলাম। এইভাবে অর্থবহ হয়ে ওঠে প্রেম। অর্থবহ আমাদের কাছে, অর্থবহ সকলের কাছে। আমরা ভালোবাসি, আলিঙ্গন করি, চুম্বন করি, নাচি, আমাদের অন্তরে নানা অভ্যুত্থানে আমরা অংশ নিই, মানব জাতি নানা অভ্যুত্থানে। এই আর ওই অংশটা একটু যদি প্রকৃতি কি, কৃষ্টি কি, এই দুই ভাবনার বিষয়ে জ্ঞান প্রেমীদের দুটো প্রধান ঐতিহ্য আছে নিয়ে। পঞ্চদশ শতকে বাবা নানকের ঐতিহ্য আর জাঁ-জাক রুসোর ঐতিহ্য অষ্টাদশ শতকে। বাবা নানকের মতে শুরুতে ছিল ধুন্ধুকারা, পরম শূন্যতা। তারপরে এলো সূর্য ও চন্দ্র, দিন ও রাত্রি, সময় ও সংস্থান, নর ও নারী, পরিবার ও সম্পত্তি, জাত ও গোষ্ঠী, অধিপতি ও দাস, ধর্ম সম্প্রদায়, পুরোহিত ও পণ্ডিত, ছোটখাটো ব্যাপারে মতভেদ, জীবনের প্রতি ক্ষেত্রে ক্ষয়, ধীর ও ক্রমান্বিত অধঃপাত।
বাবা নানক বন্দনা করেন প্রকৃতির প্রদর্শনীয় তার আরতি সঙ্গীতে। প্রদর্শনী রবিচন্দ্রের, গ্রহ নক্ষত্রের, পর্বত ও উপত্যকার, নদী ও সমুদ্রের। রুসো নিয়ে আসেন এক অন্য ভাবচ্ছবি অষ্টাদশ শতকে। তিনি শুরু করেন আরণ্যক অবস্থা থেকে, যখন নরনারী প্রকৃতির ক্রোড়ে বাস করত জীবজন্তুর মতো, এক নিষ্পাপ জীবন যাতে ছিল না সম্পত্তি ও আশ্রম নিয়ে কোনো অনর্থক মতভেদ ও কলহ। তারপরে এলো ক্রমবর্ধমান বিবাদ, আমারটাও তোমারটা নিয়ে, রাজ্য সাম্রাজ্য নিয়ে, শৈলীদের দাসদের নিয়ে। এই পারস্পরিক যুদ্ধ চলে এসেছে আধুনিক কাল পর্যন্ত। আর আমরা আছি এখন যেখানে থাকবার। রুসো ভেবেছিলেন এক সামাজিক চুক্তি আছে শাসক ও শাসিতের মধ্যে, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রতিষ্ঠানগত এক সাম্য থাকা চাই সমাজের সকল শ্রেণীর মধ্যে। এই চুক্তি যখন ভাঙে, তখন জনগণের অধিকার থাকে শাসকদের উৎখাত করবার। তাই নিয়ে এলো তথাকথিত ফরাসি বিপ্লব অষ্টাদশ শতকে। বাবা নানক ও রুসো উভয়ের মধ্যেই এই অধঃপাত, বাবা নানক ও রুসো উভয়ের মতেই এই অধঃপাত থামাতে হবে। না প্রকৃতি না কৃষ্টি কোনো বৈষম্য মেনে নেয়, কোনো অসাম্য। জ্ঞানপ্রেমীরা এই ধারাতে এগোন। নানা পথ থাকতে পারে, নানা উপায় অব্যবস্থিতের শোধনের, যে ভুল তা ঠিক করবার, অন্যায়কে ন্যায় ফেরাবার। কিন্তু লড়াই তথা যুদ্ধ চালিয়েই যেতে হবে। La lutte continue, লড়াই চালিয়েই যেতে হবে। মে 1968 ফরাসি ছাত্র আন্দোলনের ও স্লোগান ছিল তাই। তুমি কি জানো, আমার লেখা লোকের নজরে পড়ছে, এমনকি সম্মানও করছে। যা আমি বুঝতে পেরেছিলাম, ব্যাখ্যা করেছিলাম, অর্থন্যাস করেছিলাম, বিশেষত আমার পিয়ের আবেলার পাঠে। দ্বাদশ শতকে সেই দার্শনিক যাকে এখন ইঙ্গো-মার্কিন বিশ্লেষণাত্মক দর্শন আদি গুরু বলে মানে। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে অনেক দর্শনের অধ্যাপকদের এর মিলে লেখা এক বইয়ে তা ঘোষণাও করেছে। ভাষা তর্কবিদ্যা নিয়ে তার ভাবনা মানস ও শুদ্ধ প্রতিভা নিয়ে আধুনিক জগতের সব দর্শন চিন্তার ভিত্তি। আমি তাতে মুগ্ধ নই। কেন সময় নষ্ট করা অতদিন আগে যারা মারা গেছেন তাদের সঙ্গে? অত প্রাচীন বইতে কি থাকতে পারে? নিশ্চয়ই খুব ক্লান্তিকর। আর এক বই বা কি, কিছু পৃষ্ঠা দুদিকে কার্ডবোর্ডে বাঁধানো। না, তা খুবই উদ্দীপক, তা খুবই উদ্দীপক, খুবই আলোকপ্রদ। তুমি কি জানো, তুমিও এক বই। আমি সারাক্ষণ তো পড়ি। তাই তো ব্যাপারটা। বই হিসেবে আমি এটি, আমি আর কোনো ব্যক্তি নই, স্ত্রীলিঙ্গ। আমায় তোমার ভালো লাগে না, আমায় ভালোবাসো না এক ব্যক্তি হিসেবে, এক সুন্দরী নারী ভালোবাসার বই হিসেবে। এটি যাচ্ছে তাই। না, বইয়ের প্রতিবিম্বগুলো অনেক বেশি সুন্দর ও মহিমান্বিত, একেবারেই আমাদের কল্পনাতীত। কোনো অসঙ্গতি নেই দেহ আর আত্মায়, কল্পনায়। তুমি ব্যক্তি, প্রেমিকা আমার। না, আমি হতে চাই না, আমি যতটা তার চেয়ে বেশি সুন্দর। আমি কোনো অসঙ্গতি নেই দেহ আর আত্মায়, কল্পনায়। তুমি ব্যক্তি, প্রেমিকা। না, আমি হতে চাই না আমি যতটা তার চেয়ে বেশি সুন্দর। আমি এক ব্যক্তিকে কোনো স্বপ্নালু দার্শনিক নয়,
যে বিস্মৃত সে কে, সে কোথায়। জানো, আবেলার এক সত্যিকার ব্যক্তি ছিলেন, যিনি প্রতিদ্বন্দ্বী হয়েছিলেন অতি ক্ষমতাশীল খ্রিস্টীয় চার্চের। অতি ক্ষমতাবান যাজক সম্প্রদায়, যারা তাকে দুবার ধর্মীয় অধিকারচ্যুত করেছিল, প্রকাশ্যে পুড়িয়েছিল তার বই। আবেলার ও তার বান্ধবী এলোইস তাদের বাকি জীবন কষ্ট ভোগ করেছিলেন, যন্ত্রণায়, দুর্দশায়। আর তুমি তাদের মৃত বলছো, অনেক অনেক দিন আগেকার। আমি তা সহ্য করতে পারছি না। আমি দুঃখিত, আমি যা বলেছি তুমি বলছো তা সে অর্থে বলিনি। তুমি সবসময় আমার ভুল বুঝো। আমি শুধু আমার যন্ত্রণা ভাগ করে নিচ্ছিলাম, আমার ভিতরকার উপপ্লব, তোমার একাকিত্বের প্রতি আমার অনুরাগ, তোমার এই পরিশ্রম দিনের পর দিন। হ্যাঁ, তুমি আমার এলোইস, আমার প্রেমিকা। একসঙ্গে আমরা কষ্ট পাই, একসঙ্গে আমরা পেরোই প্রতিটি পাহাড়, প্রতিটি উপত্যকা। আবেলারই বুঝতে পেরেছিলেন যে সত্তা ও অপর হলো সত্তা ও একে অন্যের অপর। যে মুহূর্তে এক শিশুর জন্ম হয়, নববধূ হয়ে ওঠে এক মা। যে মুহূর্তে এক পুত্রের জন্ম হয়, বর হয়ে ওঠে এক বাবা। মা ও শিশু, বাবা ও ছেলে জন্মায় একসঙ্গে। এক নির্ভর করে অপরের উপর, প্রেমিক প্রেমিকার মতো, আমাদের মতো। এ পরম সাম্য, স্তর ভেদহীন, শ্রেণী বিভাজন ব্যতিরেকী। যিশু ও পিতা, পুত্র পিতা রূপে তারা একসঙ্গে জন্মেছিলেন। তারা একই ভ্রাতৃসংঘের অন্তর্গত। এটা যেমন খ্রিস্টীয় চার্চের এক অতি স্ববিরোধী ধাঁধার সমাধান করেছিল, তেমনি অন্য সমস্যা তৈরি করেছিল তাদের। খ্রিস্টীয় চার্চ প্রতিষ্ঠান, শাসকেরা কখনো এটা মানতে পারে না। তাদের অস্তিত্বই নির্ভর করছে কর্তৃত্ববাদী আদেশের উচ্চতর আদিরূপের উপর। এটাই ছিল খ্রিস্টীয় মানবজাতির প্রথম বিপ্লব। তা ঘোষণা করেছিল স্বাধীনতা ও সাম্যের স্বর্ণযুগ। আবেলার ও তার সহযোগী বন্ধুরা অশ্বপৃষ্ঠে বুদ্ধি ও যুক্তির ওই অন্ধকার মধ্যযুগে বিপ্লব করেছিলেন, বিরুদ্ধাচরণ করেছিলেন প্রতিষ্ঠিত ক্ষমতার। আর এই সবটাকেই তুমি বলছো প্রাচীন ও মৃত? অবশ্যই না। অস্বীকার করে, বিরোধী হয়ে তিনি নত্র দাম ত্যাগ করলেন, চলে গেলেন মতান সাঁত-জেনেভিয়েভে, বাম তীরে। তিনি বাম তীরবর্তী প্যারিস বিশ্ববিদ্যালয়ের প্রকৃত প্রতিষ্ঠাতা, বামেদেরও। তিনি আধুনিকতার প্রথম প্রবর্তক। বস্তু থেকে উদ্ভূত হয় বস্তুর ভাব, কিন্তু আবেলার বললেন বস্তুর ভাব নিজে বস্তু নয়। সবসময় একটা ভিত্তি থাকে, এক প্রস্থানভূমি। কিন্তু আমরা যখন ভাববিশ্বে পদার্পণ করি, যখন আমরা সব বাস্তবতা, তখন আমরা সব বাস্তবনায় থাক, আর পড়া যাচ্ছে না। এই আর কি। শেষটা একটু, একেবারে শেষটা একটু পড়ে নি। এই জানো, তুমি যখন কোনো টেক্সট তর্জমা করছো, তোমার উচিত সেই টেক্সটের বয়ান মেনে চলা। কতিপয় নমুনা দেওয়া যাক কিভাবে কয়েকটি খুব গুরুত্বপূর্ণ টেক্সট ভুল তর্জমা হয়ে আছে। শুরু করা যাক দেকার্তের কজিতো এরগো সুম নিয়ে। এরগো সুম বেশ, তাই আমি আছি, কিন্তু কজিতো নিশ্চয়ই নয়, আমি চিন্তা করি। তা আমি বুঝি। এবার বুঝা আর চিন্তা করা দুটো একেবারে ভিন্ন মানসিক ক্রিয়া। লেভি-স্ট্রসের বই লা পেন্সée sauvage তর্জমা হয়ে আছে দি সাভেজ মাইন্ড নামে। ফরাসিতে পেন্সের দুটো সূত্র আছে, ভাবনা ও বুনো ফুল। এই বইয়ের বয়ান সূত্র হলো উপজাতিদের ভাবনা বুনো ফুলের মতো প্রাকৃতিক।
এমনকি বইটির মলাটে এই ফুলের এক ছবিও আছে। তা সত্ত্বেও তর্জমা করলেন দ্য স্যাভেজ মাইন্ড। মননের কোনো উল্লেখই নেই, আছে ভাবনা, যা এক প্রাকৃতিক বনফুলের মতো। ফ্রান্স ফানোর বই Les Damnés de la Terre এর ফ্রান্স ফানোর বই Les Damnés de la Terre তর্জমা হয়েছে The Wretched of the Earth। ফরাসিতে সোজা মানে The Condemned of the Earth। এবার কন্ডেমড এক বাইবেলীয় ধারণা, যদনুসারে স্রষ্টা একদলকে বেছে নেন আর অন্যেরা চিরকালের জন্য কন্ডেম থাকে। ফানো এখানে শ্বেতাঙ্গের তথাকথিত দায়ের কথা বলছেন শ্বেতাঙ্গের দাবির কথা যে সাদা জগৎই মৃত জগৎ এবং বাকি সকলে চিরপর্যন্ত তাই মনে করে শ্বেতাঙ্গ। মান্টোর আখ্যান টোবাটেক্সিং এর শেষ বাক্য, মান্টোর আখ্যান টোবাটেক্সিং এর শেষ বাক্য খুশবন্ত সিং এরকম তর্জমা করেছেন যে টোবাটেক্সিং গ্রামের বিশন সিং হচ্ছে না। মান্টোর আখ্যান টোবাটেক্সিং এর শেষ বাক্য খুশবন্ত সিং এইরকম তর্জমা করেছেন যে টোবাটেক্সিং গ্রামের বিশন সিং এর দেহ এইভাবে পড়ে রইল। এবারে মান্টোর বাক্য খালি বলেছিল এইভাবে পড়ে রইল টোবাটেক্সিং। এমন সহজ বাক্য পাঠক না বুঝতে পারে ভেবে নিয়ে তর্জমাকার খুলে বলার চেষ্টা করছেন। তিনি বুঝতেই পারলেন না যে টোবাটেক্সিং আর কোনো স্থান নয় বা ব্যক্তিও নয়। টোবাটেক্সিং এই রস্য বাক্যে মান্টো দেশভাগের চরম উদ্ভটতার এক উপমা রচনা করেছেন। টোবাটেক্সিং এখন পড়ে রইল সেই অন্তর্বর্তী বেওয়ারিশ জমিতে, যার দুপাশে ভারত ও পাকিস্তান নামক দুই অর্থহীন অবস্থান। পঞ্চনদীর দেশ, প্রেমিক ও ঋষিদের দেশ ভাঙা হয়েছে দুটো টুকরোতে। 5টি প্রেমের নদী পরিণত হয়েছে বিদ্বেষের নদীতে, লাল নির্দোষ ও নিরীহের রক্তে। দেকার্ত বলেছিলেন আমি চিন্তা করি তাই আমি আছি। এটা এক শক্ত উক্তি। বলা হয়েছিল খালি তোমার মতো দার্শনিক ও কার্তেসীয়দের জন্য। আমি এর মাথামুন্ডু কিছুই বুঝি না। আমি এক সরল মানুষ। আমি বাস করি বর্তমানে রক্তে ও মাংসে, আর হয়তো এক আত্মার সমেত। আমি যখন ভালোবাসি তখন অনুভব করি, আমার ধারণা আমি অপরকে ভালোবাসি, অপরের জন্য আকুল করি, অপরের স্পর্শের জন্যে, আমার ওষ্ঠে তার ওষ্ঠের ওঠানামার জন্য, আমার বিনার তারে তার অঙ্গুলি সঞ্চালনের জন্য। আমি ভালোবাসি, তাই আমি আছি।